আচ্ছা, তোমরা কি জানো এই যে প্রদীপ, প্রদীপ মানে কি? প্রদীপ মানে তোমরা যেটা ভাবছো আসলে সেটা কিন্তু নয়। আর এই যে অন্ন, অন্ন মানে কি? অন্ন মানেও তোমরা মনে মনে যেটা ভাবছো আসলে সেটা কিন্তু নয়। তাহলে সেটা কি? সেই নিয়েই আজকে আলোচনা করব। আজকে প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। দীপশিখা জলপাইগুড়ি থেকে, দীপশিখা জলপাইগুড়ি থেকে সম্ভবত। তো ওনার ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব। উনি বিষয়টা রেখেছিলেন যে যোগ রূঢ় শব্দ এবং রূঢ় শব্দ, এই শব্দ ভাণ্ডার থেকে এই দুটো শব্দ নিয়ে আলোচনা করার। তো সেইটা নিয়েই আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যারা এই বিষয়টা কম বেশি জানো বা বুঝতে অসুবিধা হয় তোমরাও দেখতে পারো, এবং যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তোমাদেরও অবশ্যই দেখে রাখা ভালো। চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো, যেটা বলছিলাম, এই যে প্রদীপ, প্রদীপ মানে হচ্ছে, আমরা প্রদীপ কথাটা শুনলে পারে মাথার মধ্যে কি চলে আসে? যে একটা মাটির সেই তেল দেয়া বা ঘি দেয়া প্রদীপ তুলো দেয়া আছে সেরকম, বা অনেক বাড়িতে পিতলের প্রদীপও আছে। আবার এই যে অন্ন, অন্ন মানে আমাদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা কি? অন্ন মানে হচ্ছে ভাত, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি এই অর্থগুলো কিন্তু এর নয়। এইগুলো আমরা প্রচলিত অর্থে ব্যবহার করি। অন্ন মানে ভাত, প্রদীপ মানে হচ্ছে সেই মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ যেটা হয়। অ্যাকচুয়ালি প্রদীপ মানে হচ্ছে কি বলতো? আলো। আর অন্ন মানে হচ্ছে যে কোনো খাবার। বুঝতে পারলে? অন্ন মানে হচ্ছে যে কোনো খাবার, আর প্রদীপ মানে হচ্ছে আলো। আজকের ভিডিওটার বিষয় হচ্ছে সেই সম্পর্কযুক্তই। আজকের বিষয়টা কি আছে তাহলে? যোগ রূঢ় এবং রূঢ় শব্দ, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, অর্থের ভিত্তিতে বা অর্থগত দিক থেকে শব্দকে তিনটি ভাগে ভাগ করা যায়। তিনটি ভাগ কি কি? একটা হচ্ছে যৌগিক শব্দ, যৌগিক শব্দ, আর একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ, আর একটা হচ্ছে রূঢ় শব্দ। অর্থের ভিত্তিতে বা অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। কি? যৌগিক শব্দ, যোগ রূঢ় শব্দ, আর রূঢ় শব্দ। তোমরা এর আগে হয়তো পড়েছো যে শব্দ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে যৌগিক শব্দ। হ্যাঁ, তোমরা ঠিকই জানো, শব্দ দুই প্রকার। সেটা হচ্ছে গঠনগত দিক থেকে, শব্দটা কিভাবে গঠিত হয়েছে সেই দিক থেকে কিন্তু দুই প্রকার। যেমন মা, বাবা, ভাই, বোন, লাল, নীল, এইগুলো সব মৌলিক শব্দ। কেন মৌলিক শব্দ? না, এই শব্দগুলোকে ভাঙা যায় না। ভাঙলে পারেও এর মধ্যে থেকে বিশেষ কিছু অর্থ বেরোবে না, শুধু ওই ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো কিছু গুঁড়ো গুঁড়ো মালপত্র বেরোবে। অর্থাৎ তুমি যদি জোরজবস্তি এই শব্দগুলোকে ভাঙো, হাতুড়ি দিয়ে হোক যাই হোক, ভেঙে বিশ্লেষণ করতে পারবে না যে এর মধ্যে কী আছে। কিন্তু যৌগিক শব্দকে তুমি যদি ভাঙো, তার আলাদা আলাদা পার্ট বেরোবে, সেইগুলোর একটা নির্দিষ্ট অর্থ থাকবে। সেই জন্যই সেটা যৌগিক শব্দ। তো সেইটা নিয়ে আজকে আলোচনা করব না। এবার অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে তিন প্রকার। এক যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ, আর রূঢ় শব্দ। দেখো, ছেলেটি খুব গাইয়ে, গাইয়ে মানে খুব ভালো গান করে, অর্থাৎ গান করার ক্ষেত্রে খুব পটু। গাইয়ে কথার অর্থ হলো পটু। তাহলে ছেলেটি খুব গাইয়ে, তাহলে এখানে আমি গাইয়েটা লিখছি। এই শব্দটা হচ্ছে যৌগিক শব্দ, কারণ এই যে গা ধাতুর সঙ্গে ইয়ে যুক্ত হয়েছে, ইয়ে প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে গাইয়ে। আর গাইয়ে মানে হচ্ছে গান করা, আর এখানে গান করাতে পটু। অর্থাৎ এর যে শব্দের যে প্রকৃতিগত অর্থ এবং প্রত্যয়যুক্ত যে অর্থ, সেইটা কিন্তু একই। এটা হচ্ছে যৌগিক শব্দের বৈশিষ্ট্য। বুঝতে পারলে? অর্থাৎ যৌগিক শব্দের যে প্রকৃতি, অর্থাৎ মূল যে শব্দ এবং ওর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটা গঠন হয়েছে, সেইটা একই থাকে, তার অর্থটা একই থাকে। সেইগুলোই হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ নিয়ে অতটা মাথা ব্যথা নেই। এইবারে আসছি যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দ, আসলে তোমাদেরকে একটা শব্দ লিখে দেখাই, খুব কমন একটা, পঙ্কজ। পঙ্কজ এই শব্দটা
পঙ্কজ মানে হচ্ছে আমরা কি জানি? পঙ্কজ মানে হচ্ছে পদ্ম। তাহলে আমাদের পাশের পুকুরে পঙ্কজ প্রস্ফুটিত হইয়াছে। আমাদের পাশের পুকুরে পঙ্কজ প্রস্ফুটিত হইয়াছে। তো এখানে পঙ্কজ কথার অর্থ হলো পদ্ম। অ্যাকচুয়ালি এই পঙ্কজ কথার অর্থ এবং এর প্রচলিত অর্থ জানতে গেলে আমাদেরকে কি আগে জানতে হবে? আমাদেরকে প্রথমে কি জানতে হবে? আমাদেরকে ব্যুৎপত্তিগত অর্থ জানতে হবে, শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে ব্যুৎপত্তিগত অর্থটা কি? দেখো, ব্যুৎপত্তিগত অর্থ হলো একটা শব্দের কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং তার যে অর্থটা, সেই অর্থটা মানে প্রকৃত যে অর্থটা, সেই অর্থটাকেই বলা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। এই ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। আমি সেখানে শর্টকাটে বলেছিলাম, তোমাদের যদি এইসব মনে নাও থাকে, ব্যুৎপত্তিগত অর্থ মানে তোমাদের মাথায় এইটা ঢুকিয়ে নাও যে শব্দের আদি অর্থ। শব্দের আদি অর্থকে ব্যুৎপত্তিগত অর্থ, এই কথাটা তোমরা শুধু মাথায় ঢুকে নাও, তাহলেই বুঝতে পারবে। এবার দেখো বিশ্লেষণ করছি। এই যে পঙ্কজ, পঙ্কজ মানে এর ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ এর আদি অর্থ হচ্ছে যা পাকে জন্মায়। অর্থাৎ পঙ্ক মানে হচ্ছে পাক, আর পঙ্কজ মানে হচ্ছে পাক থেকে উৎপন্ন। অর্থাৎ পাকে যে বা যারা জন্মায় সেইগুলোকেই বলা হচ্ছে পঙ্কজ। এইটাই হচ্ছে এর ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ এর আদি অর্থ। কিন্তু আমরা পঙ্কজ মানে তাহলে কি হলো না, পাক থেকে উৎপন্ন। পাক থেকে কি কি উৎপন্ন হয়? ধরো শ্যাওলা হয়, হয়তো আগাছা হয়, তারপরে শামুক হয়, ধরো আরও অন্যান্য প্রাণী আছে, শামুক হয়, কেঁচো হয়, বা ছোটো ছোটো আরও জীব আছে পাকে যারা থাকে। তো সেইগুলো সবগুলোকেই অ্যাকচুয়ালি কিন্তু বলা চলে পঙ্কজ। মানে পাক থেকে যেহেতু তাদের পাকেতেই থাকে, পাকেতেই জন্মায়, পাকেতেই তাদের জীবন চক্র চলে, তাহলে সেগুলো সবই পঙ্কজ। কিন্তু সেইগুলোর মধ্যে আমরা কিন্তু গেলাম না। আমরা কাকে নিলাম? পদ্ম ফুলকে নিলাম বা পদ্মকে নিলাম, কারণ পদ্ম হচ্ছে পাকে জন্মায়। তাহলে আমরা না নিলাম শ্যাওলাকে, না শামুককে, না অন্যান্য প্রাণীকে, না অন্যান্য জলজ জীবকে বা উদ্ভিদকে। ওই সব কোনো কিছু অর্থকে না নিয়ে আমরা একটা মাত্র অর্থকে নিলাম, সেটা হচ্ছে পঙ্কজ, অর্থাৎ পদ্ম। পঙ্কজ মানে হচ্ছে পদ্ম। তাহলে পঙ্কজের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাকে জন্মায়। কিন্তু আমরা ওই সব তো জানি না, আমরা চিনি পদ্মকে। পঙ্কজ মানে হচ্ছে পদ্ম। বুঝতে পেরেছ? তাহলে একটা কিন্তু সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে না, এই শব্দটা যৌগিক শব্দের থেকে পুরোটাই আলাদা নয়, একটু হলো যোগ আছে। মানে পুরোটা আলাদা নয়, পুরোটা রূঢ় নয়, পুরোটা বিপরীত নয়, একটু হলেও যোগ আছে। কার সাথে যোগ আছে? কারণ এই শ্যাওলার সাথে যোগ আছে, শামুকের সাথে যোগ আছে, বা অন্যান্য প্রাণীর সাথে যোগ আছে এই পদ্মের। কারণ পদ্মও পাকে জন্মায়, আর শ্যাওলাও পাকে জন্মায়, আর শামুক, গেঁড়ি, এইসব কেঁচো টেঁচো এইসবও কিন্তু পাকে জন্মায়। তাহলে এদের সাথে এর সম্পর্ক যুক্ত আছে, যোগ আছে, জন্মের দিক থেকে যোগ আছে, যে এরাও পাকে জন্মায় আর পদ্মও পাকে জন্মায়। ওই জন্য সেই যোগ আছে বলেই পুরোপুরি রূঢ় শব্দ হলো না। এই জন্য এই শব্দ এই ধরনের শব্দগুলোকে বলা হয় যোগ রূঢ় শব্দ। এই ধরনের শব্দগুলোকে কি বলা হয়? যোগ রূঢ় শব্দ। বুঝতে পেরেছ? তাহলে ব্যুৎপত্তিগত অর্থ, আর আমরা এই যে পদ্মটা হচ্ছে প্রচলিত অর্থ, আমরা প্রচলিত অর্থ হিসাবে জানি। এবার উদাহরণ হিসাবে দেখো, আমি এর আগে লিখেছিলাম অন্ন। অন্ন কথার ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ আদি অর্থ, যেটাকে মানে বিশ্লেষণ করলে হয়, অন্ন মানে হচ্ছে যে কোনো খাবার, খাদ্যবস্তু। কিন্তু আমরা অন্ন হিসাবে কি জানি? অন্ন হিসাবে আমরা ভাত, এইটা জানি। এইটা হচ্ছে প্রচলিত অর্থ। অন্ন হিসাবে যে ভাত, এটা হচ্ছে প্রচলিত অর্থ। অর্থাৎ আমরা সেই খাবারের মধ্যেই থাকলাম, মানে সেই আদি অর্থতেই থাকলাম, সেই যোগটা কিছুটা রয়ে গেল,
খাবারের মধ্যেই। সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে যোগ রূঢ় শব্দ। বোঝা গেল? তো এই ধরনের যে সমস্ত শব্দ থাকবে, যে ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ কিছুটা অন্তত মানে একটু হলেও যোগ থাকবে তার সঙ্গে, সেটাকেই বলা হচ্ছে যোগ রূঢ় শব্দ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো এখানে কি শব্দ লিখেছি, মহাজন। মহাজন, মহাজন মানে কি জানো? মহাজন মানে হচ্ছে সুদখোর ব্যবসায়ী, যারা ঋণ দেয়, তাই তো, এদেরকে বলা হয় মহাজন। মহাজন আসছে, যে টাকা দিতে হবে, ব্যবসায়ীরা বলে না মাঝে মধ্যে। মহাজন মানে তো আমরা এইটাই চিনি। আর একটা হয় জমিদার শ্রেণীর যারা ছিলেন তাদেরকে মহাজন বলা হতো। কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থ হলো, এর ব্যুৎপত্তিগত অর্থ হলো কি বলতো, মহৎ যে জন, তাকেই বলা হয় মহাজন। অর্থাৎ মহৎ যে জন, সৎ ব্যক্তি, মহৎ ব্যক্তি, তাদেরকেই বলা হয় মহাজন। এর ব্যুৎপত্তিগত অর্থ এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ মহাজন শব্দের। কিন্তু ওই সবের কোনো মধ্যেই আমরা গেলাম না, না তো কোনো মহৎ ব্যক্তি, না তো কোনো কিছু ওই ধরনের মানে ভালো গুণের দিক থেকে আমরা কিছুই গেলাম না। আমরা মহাজন মানে কি জানি না, সুদের ব্যবসায়ী। সুদের ব্যবসায়ী, পুরো ভিন্ন, পুরো একদম উল্টো বিপরীত। কোথায় মহৎ যে জন আর কোথায় সুদের ব্যবসায়ী, দুটো চরিত্র পুরো ভিন্ন। সেই জন্য এটাকে পুরোপুরি বলা হয় রূঢ় শব্দ। এটাকে পুরোপুরি বিপরীত বলে, এর অর্থটা পুরোপুরি বিপরীত বলে, সেই জন্য এটাকে বলা হয় রূঢ় শব্দ। এর প্রচলিত অর্থ হচ্ছে সুদের ব্যবসায়ী, আর ব্যুৎপত্তিগত অর্থ হলো মহৎ যে জন। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে রূঢ় শব্দ। এবারে আরও কয়েকটা যেমন উদাহরণ দেখা যাক। হরিণ, খুব কমন একটা শব্দ হরিণ। এই যে হরিণ শব্দটা যখনই আমি বললাম বা লিখলাম, তোমাদের মনে তখনই কোনো পার্কের বা জঙ্গলের ছবি একটা মাথার মধ্যে এসে গেল, যে জঙ্গলে হরিণ ছুটছে বা চিড়িয়াখানায় হরিণ ঘোরাঘুরি করছে। আমি দেখেছি, কটা দেখেছি, 3টে 4টে 5টা দেখেছি, বা একটা দল দেখেছি। আসলে হরিণ মানে কিন্তু হরিণের যে ব্যুৎপত্তিগত অর্থ অ্যাকচুয়ালি কিন্তু নয়। অ্যাকচুয়ালি তোমরা যেটা ভাবছো সেইটা নয়। এর ব্যুৎপত্তিগত অর্থ কি? এর ব্যুৎপত্তিগত অর্থ হরিণ হলো যে হরণ করে। যে হরণ করে। হরণ কে করে? ডাকাত হরণ করে, ছিনিয়ে নেয়। হরণ করা মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। তাহলে যে ছিনিয়ে নেয় বা যে হরণ করে তাকেই বলা হচ্ছে হরিণ, যিনি ছিনিয়ে নেন বা যিনি হরণ করেন। আমরা ওইসব কি জানি? জানি না। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, হচ্ছে এই হরিণের আদি অর্থ। কিন্তু আমরা কি জানি? হরিণ মানে হচ্ছে একটা বনের পশু। যেই ছবিটা তোমাদের মনের মধ্যে ভাসছে সেইটা, বনের একটা, জঙ্গলের একটা পশু। হরিণ মানে হচ্ছে মৃগ। তোমরা যেটা জানো সেটা হচ্ছে মৃগ। আসলে কিন্তু হরিণ মানে মৃগ নয়, যে হরণ করে। তাহলে এইটা কোথায় মৃগ আর কোথায় যে হরণ করে, তাহলে দুটো অর্থ কিন্তু একদম বিপরীত, পুরোপুরি বিপরীত, কোনো মিল নেই। যোগ রূঢ় শব্দের বেলায় যেমন মিল ছিল, কিন্তু এখানে পুরোপুরো আলাদা, একদম সম্পূর্ণ বিপরীত একটা অর্থ। সেটা হলো মৃগ। হরিণ মানে হচ্ছে মৃগ, আর ব্যুৎপত্তিগত অর্থ হলো যে হরণ করে। সেই জন্য এই শব্দগুলো হচ্ছে রূঢ় শব্দ। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। যোগ রূঢ় শব্দ, এই ধরনের শব্দগুলো তোমরা যখন ব্যুৎপত্তিগত অর্থটা বুঝতে পারবে, বা ব্যুৎপত্তিগত অর্থ তোমরা যখন চিনতে পারবে, এবং প্রচলিত যে অর্থ আমরা যেভাবে ব্যবহার করি সেই অর্থ যখন কম্পেয়ার করবে, তখনই বুঝতে পারবে যে এটা রূঢ় শব্দ না যোগ রূঢ় শব্দ। বুঝতে পেরেছ? তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। আর দেখো, এই যে যৌগিক শব্দ অনেকভাবে হয়, সমাসবদ্ধভাবে হয়, আর সন্ধি বিচ্ছেদ করে হয়। যেমন ধরো মহেন্দ্র, মহেন্দ্র সন্ধি বিচ্ছেদ কি? মহা যুক্ত ইন্দ্র, মহেন্দ্র। এই যে মহেন্দ্র, এই মহেন্দ্র শব্দটা যৌগিক শব্দ। মহা শব্দ আছে এখানে একটা, আর একটা ইন্দ্র শব্দ আছে, মহেন্দ্র হয়েছে। তবে এটা দুটো শব্দ মিলিয়ে একটা শব্দ হয়েছে সন্ধিবদ্ধ পদ হিসাবে। আবার যদি লিখি দশানন, নন,
দশানন কাকে বলে জানো? রাবণকে বলে। 10টা 10 আনন যাহার সমাস, এটা হচ্ছে সমাস। 10 আনন যাহার, এই আননটা কি? আনন হচ্ছে মুখ, আমাদের মুখমণ্ডলটাকে বলা হচ্ছে আনন। তাহলে 10টা আনন যাহার, 10টা মুখ যাহার, কার? সেটা হচ্ছে রাবণেরই একমাত্র ছিল, সেই জন্য তাকে দশানন বলা হয়। তাহলে এই যে দশানন শব্দটা কতগুলো পদ মিলিয়ে হয়েছে, তো সমাসবদ্ধ পদ এবং সন্ধি বিচ্ছেদ করে যৌগিক শব্দ হয়, এবং অর্থটা প্রায় একই থাকে, পাল্টায় না। 10 আনন যাহার মানে কি? 10টা মুখ যার, তাকে বলা হয় দশানন, একই মানে। আবার মহাযুক্ত ইন্দ্র, এই দুটো শব্দ মানে বড় একটা ইন্দ্র মানে তাকেই বলে মহেন্দ্র, একই ব্যাপার, যৌগিক শব্দ, অর্থ একই থাকে, প্রকৃতিগত অর্থ আর প্রত্যয়গত অর্থ কিন্তু একই থাকে। কিন্তু যোগ রূঢ় শব্দ, রূঢ় শব্দের বেলায় ওইটা হয় না। প্রচলিত শব্দের ক্ষেত্রে সেটা পুরোপুরি পাল্টে যায়। যেটা কিছুটা পাল্টায় সেটা হচ্ছে যোগ রূঢ় শব্দ, মানে একটু যোগ থাকবে, আর যেটা পুরোপুরি পাল্টে যায় সেটা হচ্ছে রূঢ় শব্দ। এইটা তোমরা শুধু বুঝে নাও। আশা করি ভালো লেগেছে, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের কোথাও যদি সমস্যা হয়, কোনো বিষয় নিয়ে যদি সমস্যা হয়, সেটাও তোমরা জানাতে পারো। আমি 2-4 দিনের মধ্যে সেটা ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আবার আসছি নতুন ভিডিওতে।